18 দলের পঞ্চম দফা ধীরে ফেলা অবরোধ, দূরপাল্লার বাস ছাড়তে বিআরটিসিকে নির্দেশ যোগাযোগ মন্ত্রীর। এবং উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে নাকি দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে তা এই নির্বাচনে নির্ধারিত হবে বললেন কামাল আহমেদ মজুমদার। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা সংবাদ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল আরেফিন। গণতন্ত্রের পূর্ণ বিকাশের জন্য একটি প্রশিক্ষিত ও সুসজ্জিত সেনাবাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ ও পদাতিক ডিভিশনের জন্য কিনা মিসাইল, কামান, সাজোয়া যান ও অন্যান্য সরঞ্জামাদি হস্তান্তর অনুষ্ঠানে রোববার সকালে ঢাকা সেনানিবাসে বক্তব্য রাখছিলেন তিনি। এসব অস্ত্র যুক্ত হবার ফলে সেনাবাহিনীর সদস্যদের মনোবল আরো বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। আর্টিলারি রেজিমেন্টের জন্য রাশিয়া, তুরস্ক ও সার্বিয়া থেকে সেলফ প্রোপেল কমান্ড ও সেলফ প্রোপেল ইউনিট 11 এসপি কেনে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে এসব অস্ত্রের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে পদাতিক বাহিনীর জন্য কেনা কামান, মিসাইল, সাজোয়াজান ও আর্টিলারি রেজিমেন্টের লোকেটিং শাখার জন্য সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্ট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আর্টিলারি ও পদাতিক বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এক কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। পরে অস্ত্র ও সরঞ্জামাদি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব দরবারে এখন একটি সুশিক্ষিত, দক্ষ ও সুশৃঙ্খল দল হিসেবে পরিচিতি পেয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় জন্ম নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কালে পরিক্রমায় আজ বিশ্ব দরবারে একটি সুশিক্ষিত, দক্ষ, সুশৃঙ্খল সেনাবাহিনী হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়া শান্তি রক্ষা, দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন কর্মকাণ্ডে সেনাবাহিনী তার দক্ষতা দেখিয়েছে। শুধু বাংলাদেশে নয়, শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা যখন যে দেশে কাজ করেছেন সেই দেশেই সুনাম অর্জন করেছেন। দেশের নাম সারা বিশ্বে আজ পরিচিত হয়েছে যে শান্তি দেশ হিসেবে বাংলাদেশ আগামীতে গড়ে উঠবে, কারণ বাংলাদেশ শান্তি রক্ষায় বিশেষ অবদান রেখে যাচ্ছে। এই অবদান আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা তারা করে যাচ্ছেন। আমাদের দেশে প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা, আর্থসামাজিক উন্নত করা এবং আর্থসামাজিকভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সশস্ত্র বাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারই সবচেয়ে বেশি কাজ করেছে বলে দাবি করেন তিনি। আমরা চাই আমাদের দেশের সশস্ত্র বাহিনী হবে, বিশেষ করে সেনাবাহিনী, প্রশিক্ষিত, সুশৃঙ্খল, চৌকস একটি প্রতিষ্ঠান হিসেবে। সময়ে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই মূল মন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীকে উজ্জীবিত করার লক্ষ্যে আমাদের সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার বিডিপি থেকে শুরু করে সকলের জন্যই কিন্তু আমাদের সরকার ব্যাপকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে যাতে এই প্রতিষ্ঠানগুলি আরো শক্তিশালী হয়, আরো চৌকস হয়, আরো দক্ষ হয়, সেই কাজ আমরা করে গিয়েছি। পরে সদ্য কেনা এসব অস্ত্র ও সরঞ্জাম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে বিরোধী দল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মাঠে নেমেছে। তাদের নিয়ে যে কোনো সমালোচনা থেকে বিরত থাকুন। 18 দলের অবরোধের প্রতিবাদে রোববার রাজধানীর 0 পয়েন্টে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছিলেন মন্ত্রী। তাদের এই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, জনগণকে অবরুদ্ধ করার যে প্রচেষ্টা, সেটার বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই প্রতিরোধ গড়ে তুলেছি। সেনাবাহিনী এবং জনগণের যৌথ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদেরকে কটাক্ষ করে, তাদেরকে বিতর্কিত করার জন্য
আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। রাজধানীর শাপলা চত্বরে 24 ডিসেম্বর হেফাজতে ইসলামকে সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। রোববার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর 14 দলের বর্ধিত সভায় মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত শিবির ও হেফাজতের রাজনীতি একই সুতায় গাঁথা। হেফাজতকে নামিয়ে বাংলাদেশে আরেকটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চায় এই শাপলা চত্বরের সমাবেশের নামে। হেফাজত যত আক্রমণই করুক না কেন, 24 তারিখ এই শাপলা চত্বরে তাদেরকে সমাবেশ করা দেওয়া যাবে না। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন অভিযোগ করেছেন, হিটলিস্ট করে প্রগতিশীলদের হত্যার মিশনে নেমেছে বিএনপি জামায়াত। আর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নাশকতা সৃষ্টিকারীদের জন্ম নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোমার আঘাতে আহত ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্যকে দেখতে এসে তারা একথা বলেন। আরো জানাচ্ছেন রেজা খান। ককটেলের আঘাতে আহত গণজাগরণ মঞ্চের সংগঠক এবং ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু ও রিকশাচালক আসাদ মিয়ার চিকিৎসার খোঁজ নিতে একসঙ্গে ঢাকা মেডিকেলে আসেন দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। এ সময় তারা আহতদের সুচিকিৎসার আশ্বাস দেন। পরে দুই মন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, 71-এর মতো তালিকা করে মাঠে নেমেছে জামাত বিএনপি। জনগণের বিরুদ্ধে তো আক্রমণ পরিচালনা করছিলেন, এখন যেটা যারা করেছেন তারা হিটলিস্ট তৈরি করে বিভিন্ন ব্যক্তির উপর আক্রমণ করেছেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কোন ভালো মানুষের পক্ষে এসব সহিংসতা করা সম্ভব নয়। যারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে, যারা চলন্ত বাসে আগুনের বোমা নিক্ষেপ করছে এবং প্রগতিশীল নেতা কর্মীদের চিহ্নিত করে তাদেরকে মেরে ফেলার জন্য আক্রমণ পরিচালনা করছে, তারা সবাই হচ্ছে যুদ্ধ অপরাধী, আলবদর রাজাকার এবং পাকিস্তানের তারা জারজ সন্তান। কঠোর হাতে শৃঙ্খলা ভঙ্গকারীদের নিয়ন্ত্রণ করা হবে বলে হুঁশিয়ারি দেন এই দুই মন্ত্রী। 26 তারিখে পরে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাব পাশ ও দেশটির রাজনীতিবিদদের অধ্যত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে 24 ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে রোববার মহানগর 14 দলের বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এই সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা, রাজাকারকে রক্ষা করার যে কর্মসূচি হাতে নিয়েছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম। 24 তারিখে প্রতিবাদ সভা। সর্বশেষ পাকিস্তানের সব পণ্য বর্জন করার জন্য আমি সবাইকে, বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি। কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের ভূমিকার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীতে আয়োজিত মানববন্ধনে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। সেই যে পরাজয়ের গ্লানি এখন সব ভুলে নাই, সেই জন্যই তারা চাইছে বাংলাদেশের মধ্যে একটা সমস্যার সৃষ্টি করুক এবং সেই জন্যই তাদের যে তারা প্রমাণ করেছে যে জামাত পাকিস্তানের কথা বলার জন্য তারা রেখে গেছে। জামাতে ইসলাম আর পাকিস্তানের আর কোন পার্থক্য নেই। পাকিস্তান নানানভাবে প্রমাণ করতে চেষ্টা করেছে যে আমরা যারা নাকি তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে বিচারের সম্মুখীন করেছি তারা আসলে ওই লোক নয়, কিন্তু পার্লামেন্টে তারা বক্তব্য রেখে এটাই প্রমাণ করেছে যে তারাই। এদিকে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির ঘটনায় নিজেদের ভূমিকার জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। সেই সঙ্গে দলের কর্মীদের উপর পুলিশের হামলার ঘটনায় তদন্ত ও বিচার দাবি করেছে তারা। এসব দাবি জানিয়ে রোববার দুপুরে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন সংগঠনের নেতারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাদের স্মারকলিপি গ্রহণ করেন। যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তান অযাচিত হস্তক্ষেপ করেছে, তাই 7 দিনের মধ্যে সরকার ব্যবস্থা না নিলে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথাও জানান ইমরান ঈদ সরকার। একই ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে রোববারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
এ সময় পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান ও তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা। অন্যদিকে আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদেও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে একটি ডেস্ক রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে পাকিস্তান পার্লামেন্টে মতামতের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। পরে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। সিরাজগঞ্জে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ সময় পাকিস্তানের পতাকা ও দেশটির রাজনৈতিক নেতা সাবেক ক্রিকেটার ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করা হয়। টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। রুখে দাঁড়াও বাংলাদেশের ব্যানারে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় তারা পাকিস্তান পার্লামেন্টে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দেশটির পতাকায় অগ্নিসংযোগ করে। শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। উদীচী শিল্পগোষ্ঠীর উদ্যোগে সমাবেশে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ ও দেশটির রাজনৈতিক নেতা ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করা হয়। একই প্রতিবাদে ঠাকুরগাঁও চৌরাস্তা সমবায় মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কমিউনিস্ট পার্টি। সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। এ সময় বক্তারা আন্দোলনের নামে নৈরাজ্য প্রতিরোধ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। ঢিলেঢালাভাবে শেষ হল 18 দলের ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিন। রাজধানীতে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গণপরিবহন চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি জামায়াত কর্মীরা। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রাজধানীর বাইরে বিভিন্ন স্থানের অবরোধ চিত্র জানাচ্ছেন এস.এম. মিজান। জয়পুরহাটের পাঁচবিবিতে দুপুরে 18 দল ও আওয়ামী লীগের সংঘর্ষে সংবাদকর্মী সহ 5 জন আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগের অফিস এবং নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর সহ অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা সহ পৌর এলাকায় রাত 10টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। নাটোরের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় ধাওয়া খেয়ে একটি অটোরিকশা উল্টে এক যাত্রী আহত হয়। রাজশাহীতে মহানগর 18 দল ও জেলা বিএনপি পৃথক মিছিল ও সমাবেশ করেছে। গাজীপুরের স্টেশন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নরসিংদী মাধবদীতে 2টি সিএনজি অটোরিকশা ভাঙচুর ও ঢাকা সিলেট মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। সিরাজগঞ্জের রায়পুরে ভোরে একটি মাইক্রোবাসে অবরোধকারীদের দেয়া আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়লে 3 জন আহত হয়। অবরোধের সমর্থনে খুলনা নগরীতে মিছিল শেষে সমাবেশ করেছে 18 দল। মেহেরপুর কাথলি সড়কের কায়েমকাটা মোড়ে পুলিশকে লক্ষ্য করে ছোড়া ককটেলের জবাবে টিয়ারশেল নিক্ষেপ করলে পালিয়ে যায় অবরোধকারীরা। লক্ষ্মীপুরের দালালবাজার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ সোলাইমানকে কুপিয়ে আহত করে তার ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীর কবিরহাটে সকাল সন্ধ্যার হরতালে ছাত্রদল এবং বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধের সমর্থনে মাঠে নামে 18 দল। এদিকে শনিবার গভীর রাতে বগুড়া শাহজাহানপুর ও গোকুলে পণ্যবোঝাই 15টি ট্রাক ভাঙচুর করা সহ 6টি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে একটি তেলবাহী ট্যাঙ্ক, 2টি ট্রাক ও 2টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া সহ সীতাকুণ্ডে 15টি যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা। এছাড়া নারায়ণগঞ্জ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন স্থানে সহিংসতার চেষ্টা চালায় বিএনপি, জামাত সহ 18 দলের নেতাকর্মীরা। এস.এম. মিজান, মোহনা, ন্যাশনাল ডেস্ক। অবরোধে দূরপাল্লার বাস ছাড়তে বিআরটিসিকে নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিআরটিএ সদর দপ্তরে পরিবহন মালিক ও আইনশৃঙ্খলা